তার মানে মানুষের জন্য কাজ করার এই দীক্ষাটা আপনি পারিবারিকভাবেই জন্মসূত্রেই পেয়েছেন বলা যায়। আমার মনে পড়ে না যে আমি আমার ছাত্র জীবন থেকে আমি যেদিন সুস্থ ছিলাম কোনো মানুষের ছোট্ট হলেও একটা উপকার না করে কোনোদিন ঘুমাইছি। এবং নৈতিকতার দিক থেকে আমার কাছে জামাত ইসলামকে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। কোনো পাড়া বা এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা নাই যেটা আমি চিনি না। কিন্তু যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে সরাসরি রাজনীতিতে আসে, এরা এই যুবকদের সাথে মিশতে পারে না। 24 ঘন্টা আমি আমার নির্বাচনী এলাকায় থাকি। এবং জামাত ইসলামীর একজন কর্মীর যে 5টা বৈশিষ্ট্য আছে, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো জামাতের কর্মী সে হবে একজন সমাজকর্মী। আর এটাই হলো সত্য, সেবার জন্যই হলো নেতৃত্ব। আমার যে স্কুলটা, এখানে প্রায় 50% হলো সনাতন ধর্মের, হিন্দু ধর্মের। মুন্সিগঞ্জ 1 আসনের এখানে আলেম ওলামারা কখনোই অনৈক্য ছিল না। প্রবাসীদের পরিবার অগ্রাধিকার পাবে সকল অফিসে। সেই রেল লাইন আমার এলাকার লোক ব্যবহার করতে পারতেছে না। 10 কিলোমিটার জায়গা, এখন সেই জন্য এখন তাকে টোল দিতে হচ্ছে এই 60 কিলোমিটার রাস্তার। আমার প্রিয় বড় ভাই মীর শরাফত আলী শফু ভাই, উনি যদিও ছাত্র রাজনীতি থেকে আসছে, কিন্তু উনি ঢাকা কেন্দ্রিক ওনার রাজনৈতিক লাইফ। মুন্সিগঞ্জ 1 আসনের মানুষগুলো খুব সরল সহজ এবং ভালো, সিম্পল। জন্ম নিবন্ধন করাতে গিয়ে দীর্ঘদিন তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। মাদক মুক্ত একটা এলাকা আমি 100 দিনের ভিতরে ইনশাল্লাহ তৈরি করব। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই QR কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভাটক্স জনতার ইশতেহারে। জনতার ইশতেহারে আজ আমন্ত্রণ জানিয়েছি যিনি মুন্সিগঞ্জ 1 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর টিকিটে জাতীয় সংসদ সদস্য পদে যিনি লড়বেন, মাওলানা AKM ফখরুদ্দিন রাজি। অনুষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি জাতীয় সংসদ সদস্য পদে লড়ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর টিকিটে, এবং একই সাথে আপনি বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং একই সাথে পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সামাজিক নানাবিধ কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন। আমরা আপনার জীবনের যে সমৃদ্ধ ইতিহাস রয়েছে, আপনার পারিবারিক ঐতিহ্য রয়েছে, সে সম্পর্কে জানতে চাই। এবং একই সাথে আগামী দিনে আপনি মুন্সিগঞ্জ 1, যেটি সিরাজদি খান এবং শ্রীনগর নিয়ে গঠিত, আপনি কিভাবে আধুনিক একটি শ্রীনগর এবং আধুনিক সিরাজদি খান গঠন করতে চান, যেহেতু এটি ঢাকার খুবই নিকটবর্তী একটি অঞ্চল। সেই জায়গাতে আপনার পরিকল্পনা, আপনার ইশতেহার, প্রত্যেকটি কথা আজ আমরা শুনতে চাই। শুরুটা করতে চাই আপনার একেবারেই ছোটবেলা দিয়ে। আপনি কোথায় পড়াশোনা করেছেন ছোটবেলায়? আলহামদুলিল্লাহ, আমার লেখাপড়ার শুরু হয়েছে মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ ইসলামী শিক্ষাপীঠ ঐতিহ্যবাহী ইসলামপুর কামিল মাদ্রাসা থেকে। এবং আমি এই মাদ্রাসা থেকেই 94 সালে দাখিল, আলিম, ফাজিল, কামিল এখান থেকে কমপ্লিট করেছি। এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। কোন সাবজেক্টে? আমি ইসলামিক স্টাডিজ বিষয়ে লেখাপড়া করেছি এবং আমার অ্যাটেস্টেড হল ছিল বঙ্গবন্ধু হল, যেটা শেখ মুজিব হল। জি জি। আপনি এরপরে উচ্চশিক্ষার জন্যে কোনো পদক্ষেপ কি নিয়েছিলেন? জি, এরপরে আমার কামিল পাস করার পরেই আমি এমফিলে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার বাবা অসুস্থ হওয়ার কারণে পারিবারিক দায়িত্ব আসার পরে আমি আর এমফিল কমপ্লিট করতে পারিনি। পেশাগত জীবনে চলে গেছে। পেশাগত জীবনে আমি চলে গেছি। আমি একটু আপনার ছাত্র রাজনীতির ইতিহাস শুনতে চাই। আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন কিনা? হ্যাঁ, আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি ক্লাস 9-এ থাকতেই আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হই। আচ্ছা। এবং আমি ছাত্র শিবিরের সাথী ছিলাম। এবং সিরাজদি খান উপজেলার আমি ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ক্যাম্পাস ভিত্তিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, যেহেতু আমি হলে
খুব একটা বেশি থাকা হয়নি। হুম, হুম, হুম। কারণ আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি ওই সময়টা 96-97 সেশনে আমার ভর্তি। ওই সময় ছাত্রলীগের আধিপত্য থাকার কারণে হ্যাঁ। হলে থাকা আমাদের পক্ষে সম্ভব হয়নি। হুম, হুম, হুম। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আচ্ছা, আচ্ছা। সর্বশেষ কোন দায়িত্ব পালন করেছেন শিবিরের? না, সর্বশেষ আমি সিরাজদি খান উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছি। আচ্ছা। এরপর আপনি পেশাগত জীবনে চলে আসলেন এবং সেই পেশাগত জীবন কি আপনাদের সেই মাদ্রাসা দিয়েই শুরু করলেন? কামিল পাশ করার পরেই ঢাকা মিরপুরে একটা মসজিদের খতিব হিসেবে আমি আমার কর্মজীবন আমি শুরু করেছি। মাশাআল্লাহ। তাই সেখানে অল্প কিছুদিন ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করার পরে আমার যে মাদ্রাসা থেকে আমি কামিল পাশ করেছি ওই মাদ্রাসায় আমি আরবি প্রভাষক হিসেবে জয়েন করেছি 2001 সালের জুলাই মাসে, এবং তখন থেকে আমি এখন পর্যন্ত ওই মাদ্রাসায় কর্মরত আছি। বর্তমানে আমি আরবি সাহিত্যের সহকারী অধ্যাপক হিসেবে ওখানে কর্মরত আছি। চমৎকার। আমরা গত দুদিন আগে দেখলাম আমির জামাত একটি কথা বলেছেন যে মসজিদের ইমামরা যখন সমাজের ইমাম হবে তখনই বাংলাদেশ সত্যিকারের উন্নত এবং সমৃদ্ধ হবে। তো আমি আপনাকে অনেকটা তেমনই দেখছি। আপনি কর্মজীবন শুরু করেছেন একজন ইমাম এবং খতিব হিসেবে এবং এই মুহূর্তে আপনি সমাজের ইমাম এবং খতিব হওয়ার জন্যে আপনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এবং আপনি পেশাগত জীবনে আপনাদের যে প্রতিষ্ঠানে আপনি ছোটবেলা থেকে পড়াশোনা করেছিলেন, আমরা যতটুকু জানি এই প্রতিষ্ঠানটি গড়বার পেছনে আপনার বাবার ভূমিকা ছিল। একটু কি জানাবেন যে আপনার বাবা ঠিক কি কারণে বা ঠিক কখন এই যে মাদ্রাসাটা যেটি আপনি এই মুহূর্তে কর্মরত আছেন ইসলামপুর কামিল মাদ্রাসা, তিনি এই প্রতিষ্ঠানটি কখন প্রতিষ্ঠা করেছিলেন এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন? আলহামদুলিল্লাহ, আমার বাবা 1961 সালে এই প্রতিষ্ঠানটা একটা ফোরকানিয়া মাদ্রাসা থেকে উনি শুরু করেছেন। হুম, হুম। পর্যায়ক্রমে উনি এই প্রতিষ্ঠানটাকে 95 সালে এটাকে কামিলে উন্নত করেছেন, হুম, হুম। এবং এই 95 সালেই আমার বাবা বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহে উনি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে উনি স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। মাশাআল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের পাশাপাশি আমার বাবা মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট 20 অধিক প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন। মানে 20টার অধিক প্রতিষ্ঠান? হ্যাঁ, 20টার অধিক প্রতিষ্ঠান আমার বাবার হাতে প্রতিষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ জেলায়। হ্যাঁ, এবং হ্যাঁ, এর ভিতরে 14টি প্রতিষ্ঠান হলো মুন্সিগঞ্জ 1 আসনের ভিতরে, যে প্রতিষ্ঠানগুলো হলো এই ইসলামপুর কামিল মাদ্রাসা, হ্যাঁ, হ্যাঁ। এরপরে শেখনগর ইউনিয়নের হজরতপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা, হুম, হুম, হুম। যে গ্রামটার নাম আমার বাবা সংযোজন করেছে। এই গ্রামটির নাম ছিল গোপালপুর। আচ্ছা। সেই নামটাকে পরিবর্তন করে হজরতপুর নাম প্রস্তাবক করেছেন আমার বাবা, এবং একটা দাখিল মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠা করেছেন। এবারে রাজানগরে তেগুরিয়া সিদ্দিক আকবর দাখিল মাদ্রাসা, হুম, হুম, হুম। রসুলপুর এই গ্রামটার নামও ছিল সতুরচর, এই গ্রামের নামটাও পরিবর্তন করে সংযোজন করেছেন আমার বাবা। হুম। রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নেসারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসা, মালখানগর দাখিল মাদ্রাসা, এরপরে মুরাদনগর মহসিনিয়া দাখিল মাদ্রাসা, মধ্যপাড়া রায়হানিয়া দাখিল মাদ্রাসা। এই 9টি মাদ্রাসা হলো সিরাজদি খান আমার বাবার হাতে। আর পরবর্তীতে আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কালীনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। হুম, হুম। আর শ্রীনগরে হলো লস্করপুর, যেটা কারি ইয়াকুব আলী চিস্তি রহমতুল্লাহ আলাই উনি আমার আব্বাকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন। এবং প্রথম এই মাদ্রাসায় আমার এক ভাইকে, অর্থাৎ আমার সম্পর্কিত এক ভাইকে আমার আব্বা এই প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে দিয়েছিলেন। দীর্ঘদিন সে ওই প্রতিষ্ঠানের সুপার হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। এরপরে হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দাখিল মাদ্রাসা, এরপর দহ্যাটা গাউসুল আজম দাখিল মাদ্রাসা, এরপর হলো গাদিক্যাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আর কামারগাঁও আলামিন ইসলামিয়া আলিম মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই আমার আব্বা প্রতিষ্ঠা করেছেন, এবং ওনার কোনো ছাত্র অথবা ওনার কোনো অনুরক্ত কোনো ব্যক্তিকে দিয়েই উনি এই প্রতিষ্ঠানগুলো উনি পরিচালনা করতেন। উনি কি জনপ্রতিনিধি ছিলেন? না, উনি কোনো জনপ্রতিনিধি ছিলেন না, এবং উনি একজন নিরেট খাঁটি একজন দিনের দায়ী ছিলেন। এবং মুন্সিগঞ্জের মনে হয় এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমার বাবা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় নাই। উনি একজন ওয়াইজ ছিলেন, বক্তা ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন। অসংখ্য মসজিদ মাদ্রাসা এটা আমার বাবার হাতে প্রতিষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জে।
মাশাআল্লাহ। কিন্তু যতগুলো প্রতিষ্ঠানের নাম বললেন সবগুলো প্রতিষ্ঠানই হচ্ছে মাদ্রাসা বা জি। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যদি একটু জেনারেল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে সেখানে কোনো স্কুল করা বা হচ্ছে সেখানে কোনো হসপিটাল করা, এই ধরনের কোনো কার্যক্রমের সাথে আপনার বাবা জড়িত ছিলেন কিনা? হ্যাঁ, আমার বাবা ইসলামপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৭১ সালের পরে এই প্রাইমারি স্কুল যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি, এটি আমার বাবা প্রতিষ্ঠা করেছেন এবং আমার বাবা যতদিন পর্যন্ত সক্ষম ছিলেন ততদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের উনি সভাপতি ছিলেন। এর পাশাপাশি উনি কুচিয়ামারা আদর্শ উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানটা সর্বপ্রথম যখন অনুমোদনের জন্য এটা মন্ত্রণালয়ে আবেদন করা হয়, তখন আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং এই প্রতিষ্ঠানটার জন্য যে প্রথম যে আবেদনপত্রটা, সেই আবেদনপত্রটা আমার বাবার হাতে লেখা। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে সমাজের নানা দিকে এবং বিভিন্ন জায়গাতেই কিন্তু তিনি তার অবদান রেখেছেন মানুষের কল্যাণে। হ্যাঁ, উনি ওনার একেবারে কর্মজীবনে সামাজিকতা, তারপরে শিক্ষা, ধর্মীয় অনুশাসন, এগুলোর ব্যাপারে উনি পুরা এলাকাতেই একটা আধিপত্য এবং প্রভাব এবং ওনার যতদূর কাজ করার ক্ষমতা ছিল, উনি সেটাকে সম্পূর্ণভাবে ব্যয় করেছেন মুন্সিগঞ্জ ১ আসনের মানুষ এবং জনগণের পিছনে। তার মানে মানুষের জন্য কাজ করার এই দীক্ষাটা আপনি পারিবারিকভাবেই জন্মসূত্রেই পেয়েছেন বলা যায়। হ্যাঁ, জন্মসূত্রে আমাদের কেমন যেন আমাদের বংশীয়, আমার ভাই, আমাদেরও এই এখন মনে হচ্ছে পেশা মানুষের সেবা করাটাই। এবং আমার মনে পড়ে না যে আমি আমার ছাত্র জীবন থেকে আমি যেদিন সুস্থ ছিলাম কোনো মানুষের ছোট্ট হলেও একটা উপকার না করে কোনোদিন ঘুমাইছি। আচ্ছা। এবং প্রতিদিনই কোনো না কোনো উপকার কোনো না করেছেন। কোনো একটা উপকার মানুষের আমি করার জন্য চেষ্টা করেছি। গ্রেট। চমৎকার। আপনি বাংলাদেশ জামায়াত ইসলামীর এই মুহূর্তে জেলা সেক্রেটারি হিসেবে ভূমিকা পালন করছেন, দায়িত্ব পালন করছেন। জামায়াতের রাজনীতির সাথে কখন জড়িত হয়েছেন? আমি ছাত্রজীবন শেষ করার পরে যখন কর্মজীবনে শুরু করলাম, এরপরে দেখলাম যে আসলে এককভাবে দেশের এবং জাতির খেদমত করা আসলে সম্ভব নয়। এজন্য যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে সেটা প্রয়োজন। এজন্য আমি আদর্শিক এবং নৈতিকতার দিক থেকে আমার কাছে জামাত ইসলামকে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। সেজন্য আমি ২০০৪ সালে বাংলাদেশ জামাত ইসলামীতে আমি অংশগ্রহণ করি, যোগদান করি এবং ৬ সালে আমি বাংলাদেশ জামাত ইসলামীর রোকন হই। এরপরে আমি ২০০৮ সালে সিরাজদি খান উপজেলার সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করি। আর এর আগে আমি একটা ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ইউনিয়ন সভাপতি থেকে উপজেলা সেক্রেটারি থেকে উপজেলা আমির, সেখান থেকে আমি জেলা কর্মপরিষদ সদস্য, জেলা কর্মপরিষদের পরে আমি জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বর্তমানে আমি ৩ বছর যাবৎ জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি। আপনি যেহেতু ছাত্র জীবনে সিরাজদি খান থানার শিবিরের সভাপতি ছিলেন, এরপর আপনি কর্মজীবনে এসে আপনি বৃহত্তর সংগঠনে বাংলাদেশ জামায়াত ইসলামীতেও একদম ইউনিয়ন পর্যায় থেকে, কিন্তু আপনি যেমনটা বললেন ইউনিয়ন পর্যায় থেকে উঠে আসা একজন নেতৃত্ব এবং একটা পর্যায়ে সিরাজদি খান থানার আমিরের দায়িত্ব পালন করেছেন, এখন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্যাট মিনস আপনি সিরাজদি খান এবং শ্রীনগর সম্পর্কে মানে কাইন্ড অফ একদম আদ্যপান্ত পুরোটাই জানেন এবং এই দুটি উপজেলার মানুষের সাথে আমার মনে হয় যে আপনার একেবারে অন্তরের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে ইতোমধ্যে। আমি সেই জায়গাটার থেকেই প্রশ্নটা এভাবে করতে চাই যে আসলে আপনার তো একটা ব্যাপক সম্ভাবনা নিশ্চয়ই আগামী সংসদ নির্বাচনে হওয়ার কথা। ইনশাআল্লাহ। আপনি আসলে মানে এটাকে মার্কিং করতে চাইলে বা পার্সেন্টেজ দিতে চাইলে আপনার সম্ভাবনা কত পার্সেন্ট মনে করেন? আসলে যদি আপনি সিরাজদি খান এবং শ্রীনগর এই দুইটা উপজেলা ভৌগোলিকভাবে একেবারে খুব ওতপ্রোতভাবে জড়িত। যেরকম আমার এই দাঁড়িপাল্লাটার যদি দুইটা পাল্লা, এটা যেটা একটা না থাকলে আর একটার কার্যক্রম যেরকম বন্ধ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, ঠিক সিরাজদি খান এবং শ্রীনগরটাও এরকম এবং এক সমান। আচ্ছা, এই দুইটা উপজেলা, শ্রীনগরেও 14টা ইউনিয়ন, সিরাজদি খানেও 14টা ইউনিয়ন এবং জনসংখ্যাও প্রায় সেম, একেবারে সেম। এবং এই দুইটা এলাকার মানুষের কালচার, কৃষ্টি, আচার আচরণ, তারপরে সম্পর্ক,
মানে আপনি এটা কল্পনাও করতে পারবেন না, বাংলাদেশে এরকম কোনো দুইটা উপজেলার ভিতরে এরকম কোনো যোগসাজশ মনে হয় নাই, যেটা সিরাজদি খান আর শ্রীনগরের ভিতরে আছে। যে দেখা যাচ্ছে যে সিরাজদি খানের যারা আছে তাদের অধিকাংশের অসংখ্য আত্মীয় স্বজনের বাড়ি হলো শ্রীনগরে, এবং আপনি যদি শ্রীনগরে ঢুকতে চান দেখা যাবে যে আপনাকে সিরাজদি খান ছাড়া আপনি পারতেছেন না। আবার সিরাজদি খান থেকে শ্রীনগরে যাবেন, সেটাও আপনি পারবেন না। অর্থাৎ একটা উপজেলার সাথে আরেকটা উপজেলার ভৌগোলিক, মানসিক, আত্মিক, কৃষ্টি, কালচার এক। আচ্ছা। এবং আমি সিরাজদি খান এবং শ্রীনগরের একেবারে অজপাড়াগা পর্যন্ত এমন কোনো পাড়া বা এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা নাই যেটা আমি চিনি না। আচ্ছা। রাস্তাঘাট, অর্থাৎ আমি কোথাও গেলে আমাকে যদি চক্ষু বন্ধ করে এলাকার কোথাও নিয়ে যদি আমাকে ছেড়ে দেওয়া হয় যেটা কোন এলাকা, আমি চোখ বেঁধে বলতে পারবো যেটা এই এলাকাটা, এই জায়গায়। আমি এভাবেই আমার এলাকাটাকে আমি মন করি। আচ্ছা আচ্ছা, এটা আসলে করা দরকার। যারা জনপ্রতিনিধি হবেন তাদের তো আসলে এমনই, মানে নিজের বাড়িটাকে যেভাবে চেনেন, তিনি যদি তার অঞ্চলটাকে, তার আওতাভুক্ত এরিয়াটাকে যদি এভাবেই চিনতে পারেন, তখনই আসলে তার পক্ষে ওই এলাকার উন্নয়নের জন্য কাজ করাটা কিন্তু অনেক বেশি সহজ এবং সম্ভব হবে। আমি একটু জানতে চাই যে আপনার অঞ্চলে যে সকল ভোটাররা রয়েছে তাদের মধ্যে নিশ্চয়ই সারা বাংলাদেশের মতো এবার সেখানেও তরুণ ভোটারের সংখ্যাটা অনেক বেশি হবে নিশ্চয়ই। আপনি তরুণদের জন্য আপনার অঞ্চলে, আপনার এলাকায় কি কি কাজ করেছেন কিংবা কি কাজ আপনি করবার জন্য নিয়ত করেছেন? দেখেন, আমি মুন্সিগঞ্জ উন্নয়ন সোসাইটি একটা আমার একটা সামাজিক একটা প্রতিষ্ঠান আছে। এই উন্নয়ন সোসাইটির মাধ্যমে আমরা শিক্ষা, স্বাস্থ্য সেবা, এরপর হলো খেলাধুলা, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমি কাজ করতেছি। এটার আমি পরিচালক হিসেবে আমি আছি। এক বছরে আমরা এই উন্নয়ন সোসাইটির মাধ্যমে প্রায় 1 কোটি টাকার মতো আমরা এখানে উন্নয়নমূলক কাজ করেছি। তার বেশিরভাগই হলো এই যুবকদেরকে বিভিন্ন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করার ব্যাপারে। সেখানে আমরা বিভিন্ন খেলাধুলার ইভেন্ট চালু করা, তারপরে তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা এবং ভাষা শিক্ষা প্রদান করা, এরকম উন্নয়নমূলক কিছু কার্যক্রম। তারপরে দুর্গত যখন যে কোনো একটা সমস্যাগ্রস্ত তাদেরকে আমরা সহযোগিতা করা, এই কাজগুলো আমি করেছি। আর বিশেষ করে আমি যেহেতু ছাত্র সংগঠন থেকে উঠে আসা একজন লোক, এজন্য আসলে যারা ছাত্র সংগঠন থেকে উঠে আসে তাদের সাথে, যুবকদের সাথে একটা গুড রিলেশন থাকে। ঠিক আছে, আমি এখন আমার যেই বয়স, কিন্তু এই বয়সে এখনো আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন যুবক। ঠিক আছে, কিন্তু বয়সও আমার অত না, আমার হলো 50 রানিং। কিন্তু যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে সরাসরি রাজনীতিতে আসে, এরা এই যুবকদের সাথে মিশতে পারে না। তখন তাদের ভিতরে একটা অভিভাবক একটা ভাব থাকে, কিন্তু আমার কাছে সেটা নাই। রাইট। এবং এটা হওয়া দরকার। আমরা তো দেখি তারেক রহমান, যার বয়স প্রায় 60-এরও অধিক, তাকে তারুণ্যের আইডল বলা হয়। সেই জায়গাতে আপনি যদি 50 রানিং হন, আপনাকে অবশ্যই তরুণদের আইকন বা তারুণ্যের আইডল এভাবে যদি আমরা বলতে চাই, আই থিঙ্ক যে এটি কোনো অত্যুক্তি বা খুব কটু কথা হবে না। না, আমি নিজেকে কোনো আইডল আমি বলতে চাই না, কিন্তু আমি তরুণদের সাথে থাকতে চাই। চমৎকার। আর শুধু তরুণদের সাথে থাকতে চান না, যে সকল বয়োবৃদ্ধ জনগোষ্ঠী বা নাগরিক রয়েছেন আপনার অঞ্চলে, তাদের সাথেও থাকতে চান? আমার পারিবারিক যে বিষয়টা আর আমার ব্যক্তিগত যে চলাফেরাটা, মুন্সিগঞ্জ 1 আসনের রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম ওলামা, তাবলিগ জামাত, হেফাজত, চরমনাই, ঠিক আছে, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক আছে, এই সমস্ত এখানে যারা আছে বিশিষ্ট শিক্ষাবিদ, এবং আমি শিক্ষক হওয়ার কারণে আমি শিক্ষক সংগঠনের দীর্ঘদিন পর্যন্ত আদর্শ শিক্ষক ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। সে কারণে শিক্ষকদের সাথে আমার একটা গুড রিলেশন, এটা বিভিন্ন পর্যায়ের, এবং সেটা প্রাইমারি স্কুল, তারপরে কিন্ডারগার্টেন, মাদ্রাসা, কারিগরি, কলেজ, ঠিক আছে, এই শিক্ষকদের সাথে আমার সম্পর্ক, রাজনৈতিক ব্যক্তিদের সাথে আমার সাথে সম্পর্ক, ব্যবসায়ীদের সাথে সম্পর্ক, আবার কৃষকদের সাথে আমার সম্পর্ক, ছাত্রদের সাথে সম্পর্ক, সকল স্তরের মানুষের সাথে আমার একটা গভীর একটা সম্পর্ক। আর আমি হলাম 24 ঘন্টা আমি আমার নির্বাচনী এলাকায় থাকি।
আচ্ছা। এ কারণে আমাকে হুট করে কখনো আসে না এলাকায় যেতে হবে বা এ করতে হবে, এরকম না। আমার সাথে রাস্তা ঘাটে পথে ঘাটে সবসময় সবার সাথে সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় হচ্ছে। তাদের সুখে দুঃখে, আমার সুখে দুঃখেও তারা সবসময় থাকে, আমিও তাদের সুখ দুঃখে সবসময় তাদের সাথেই আছি। জামায়াতের নেতাদের বা দায়িত্বশীলদের অনেক সময় দেখা যায় যে সাংগঠনিক কাজ এত বেশি থাকে, সাধারণ মানুষের সাথে মেশার খুব একটা সুযোগ তাদের হয়ে ওঠে না। সেই জায়গাতে আপনি কি সাংগঠনিক এই বলয়ের বাইরে এসে সাধারণ নাগরিকদের সাথে মেশার সুযোগটা পাচ্ছেন? একটা গুড ডিসিশন এবং এই আপনার পরিকল্পনা, এটা যদি আমরা সঠিকভাবে যদি প্রণয়ন করতে পারি তাহলে সকল দিকগুলোই আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো। আমি আমার সাংগঠনিক সময়ের জন্য একটা সময় আমার নির্ধারিত থাকে, আমার কর্মের জন্য আমার একটা সময় নির্ধারিত থাকে এবং পাবলিক স্পেসে সেখানে আমার একটা সময় আমার নির্ধারিত। আমি রুটিন ওয়ার্ক আমি কাজ করি এবং এই কাজ করতে গিয়ে আমার কোনোটার সাথে কোনোটা সংঘর্ষ হয় না। আর বাংলাদেশ জামাত ইসলামী তো আসলে জনগণের জন্যই কাজ করে, মানুষের জন্যই জামাত ইসলামী কাজ করে। এই ক্ষেত্রে জামাত ইসলামী এটাই চায় যে মানুষের সেবার জন্যই জামাত ইসলামী কাজ করবে এবং এটা জামাত ইসলামীর নীতিটাই হলো যে জামাত ইসলামীর নির্দিষ্ট একটা সময় এবং নির্দিষ্ট একটা অর্থ সেটাকে মানুষের সেবার জন্য ব্যয় করা। এবং জামাত ইসলামীর একজন কর্মীর যে 5টা বৈশিষ্ট্য আছে, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো জামাতের কর্মী সে হবে একজন সমাজকর্মী। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনি সাংগঠনিক দীক্ষা নিয়েই আপনি সমাজের জন্য কাজ করছেন। অবশ্যই, শুধু সাংগঠনিক দীক্ষা না, এটা হলো আল্লাহ রসুলের দীক্ষা এবং এটাই হলো ইসলামের স্পিরিট। আপনি যদি মাক্কি যুগের সূরাগুলোকে যদি আপনি গবেষণা করেন, দেখবেন যে সেখানে মাক্কি যুগের সূরাগুলোর ভিতরে সামাজিক কাজ এবং সামাজিক দায়বদ্ধতা সেটা কতটা আলোচনা করা হয়েছে। দেখেন সূরা মাউনের ভিতরে সেখানে একেবারে ক্ষুদ্রতর একটা বিষয় যে সামাজিক একজনের প্রয়োজনে আরেকজনের হাড়ি পাতিল পর্যন্ত সেটাকেও দিতে কেউ কুণ্ঠাবোধ করতে পারবে না। সামাজিক দায়িত্ববোধ, তাই এটা আল্লাহ রসুল থেকেই আমাদের এই দীক্ষাটা নিতে হবে। এবং এইটা যদি কোনো রাজনৈতিক দল যদি শুধু ক্ষমতা দখলের জন্যই যদি তারা রাজনীতি করে তাহলে তারা কখনো মানুষের পারসেপশন পাবে না। মানুষের পারসেপশন পেতে হলে তাকে মানুষের সেবা করতে হবে, আর এটাই হলো সত্য। সেবার জন্যই হলো নেতৃত্ব। কিন্তু এই যে মানুষের সেবা আপনি করবেন, সেখানে তো সমাজে যেহেতু নারী এবং পুরুষ দু শ্রেণীর মানুষই আছে এবং বলতে গেলে অর্ধেক ভোটারের কথাও যদি বলি সেখানে নারীরা রয়েছেন। নারীদের ব্যাপারে আমরা জানি যে তারা অনেক সময় দেখা যায় যে জামায়াতের নেতৃত্ব নিয়ে তারা কিছুটা শঙ্কিত থাকে যে আসলে জামায়াত যদি নেতৃত্বে চলে আসে তখন আমাদের সবাইকে আবার ঘরবন্দি করবে কিনা, কিংবা তারা তাদের যে স্বাধীনতা সেই জায়গাতে তারা কিছুটা শঙ্কিত থাকে। এবং আপনি একজন আলেম হিসেবে আপনি কি এই জায়গাটা নিশ্চিত করতে পারবেন যে আসলে নারীদের যে স্বাধীনতা বা তাদের যে কর্মের স্বাধীনতা সেই জায়গাটাকে আপনি কিভাবে নিশ্চয়ন করবেন? দেখেন, নারী সে কে? সে আমার মা, সে আমার বোন, সে আমার স্ত্রী, সে আমার কন্যা, সে আমার ফুপু, সে আমার খালা, এরাই তো নারী। তাহলে আমরা কি তাদেরকে বাদ দিয়ে কি আমরা চলতেছি? না, তাদেরকে নিয়েই তো আমরা চলতেছি। এরপরে আমার ব্যক্তিগত 2টা প্রতিষ্ঠান আছে, আমি দীর্ঘদিন পর্যন্ত সেই প্রতিষ্ঠান 2টা পরিচালনা করতেছি। আমি যে একটা স্কুল পরিচালনা করি, বিক্রমপুর মডেল স্কুল, এটা আমার এলাকার একটা আইডল একটা স্কুল। এবং আমার এই স্কুলে সেখানে নারী পুরুষ তারা সবাই সমানভাবে শিক্ষা গ্রহণ করতেছে। এবং আমার যে স্কুলটা এখানে প্রায় 50% হলো সনাতন ধর্মের, হিন্দু ধর্মের। এবং আমার সেখানে টিচারও হলো 7 জন টিচার আছে আমার হিন্দু ধর্মের। তো আমি তো তাদেরকে, এবং সেই হিন্দু ধর্মের যারা তারাও নারীও আছে, নারী পুরুষ সংমিশ্রণে একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে। আপনার সেখানে আমাকে এটা পরিচালনা করতে গিয়ে সেখানে 50% শিক্ষার্থী হিন্দু ধর্মের। এইটা কিন্তু একটা রিমার্কেবল ঘটনা। আমি বলবো যে তারা তো জানে যে এই প্রতিষ্ঠানটার পরিচালক একজন জামায়াত নেতা। হ্যাঁ, তারা সব জানে এবং তারা কোনো ক্ষেত্রে আমাকে তারা বাস্তবিক অনুসরণ করে।
এটা চমৎকার, এটা চমৎকার এই অর্থে যে আসলে একজন লিডারের এমনই হওয়া উচিত যে তাকে পছন্দ করুক বা না করুক, তার আদর্শের কারণে তাকে মানুষ ভালোবাসতে বাধ্য হবে। সো আমি মনে করি যে এটা খুবই চমৎকার একটি জায়গাতে আপনি নিজেকে নিয়ে গেছেন। আপনাদের মুন্সিগঞ্জ 1 আসনে, সেখানে আমি জানি যে বেশ নদী বেষ্টিত অঞ্চল রয়েছে, এলাকা রয়েছে, সেখানে নদী ভাঙনের কোনো সমস্যা কি আছে? এটা অল্প কিছু আছে। আমার এখানে ধলেশ্বরী নদী হলো এক সাইডে ধলেশ্বরী নদী, আর এক সাইডে পদ্মা নদী, জি। আর মাঝখানে ইসামতি নদী যেটা, এটা এই আমার নির্বাচনী এলাকার মাঝখান দিয়ে এই নদীটা ছিল। আচ্ছা। কিন্তু এই নদীটা এখন একেবারে মরা খালে পরিণত হয়ে গেছে। এটা একটা অংশ একটু চালু আছে, বাকি অংশটা এখন আর চালু নেই। আর হলো আড়াইল বিল। কিন্তু আমার এখানে নদী ভাঙ্গন ধলেশ্বরীতে মাঝে মাঝে কিছু এলাকায় হচ্ছে, সেটা আসলে ওই অবৈধ ড্রেজিং, তারপরে ওই মাটি কাটা, এইসব কারণে এই সাময়িক কিছু প্রবলেম দুই এক জায়গায় শুরু হয়। কিন্তু ধলেশ্বরী নদীতেও অতটা নাব্যতা এখন নাই। আমি তো গোসল করে আমার শরীরকে পবিত্র করছি ধলেশ্বরী নদীর পানি দিয়ে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমি ছোটবেলা থেকেই ধলেশ্বরী নদীর পানি দিয়েই আমরা তখন খাওয়া দাওয়া, দুরন্ত শৈশবটা আসলে সেই নদীতেই কেটেছে। ধলেশ্বরী নদী, ধলেশ্বরী নদী। এই নদীতে মাছ ধরেছি, এই নদীতে সাঁতার কেটেছি, এই নদীতে যেটাকে বলে ডুবাডুবি খেলা, সেটাও এই নদীতেই হয়েছে। আর পদ্মা নদীর এখানে ভাঙ্গনটা ছিল, কিন্তু ওই নাব্যতা শাসনের পরে আমার যে নির্বাচনী অংশটা এখানে এখন ভাঙ্গনটা একটু কম, লৌহজং ওই অংশটাই আবার এবং টঙ্গিবেরি অংশটাই এখানে এখন ভাঙ্গনটা একটু আছে। সেখানে স্থায়ী বাঁধের কি কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, এইটা হলো একটা সমস্যা, সেটা হলো এই ধলেশ্বরী নদীর কোনো বাঁধ নেই, মানে বেড়িবাঁধ নেই। এই ধলেশ্বরী নদীটাকে যদি বেড়িবাঁধের আওতায় আনা যেত, তাহলে আড়াইল বিল যেটা, এই আড়াইল বিলটা এটা হলো একটা স্রোত কথা, যে আড়াইল বিল হলো সারা বাংলাদেশের 2.5 দিনের খাদ্যের উৎপাদন হয় এই আড়াইল বিল থেকে। আচ্ছা, মানে এখানে মাছ, সবজি, এরপর হলো ধান। এটা হলো, যদি এই ধলেশ্বরী নদীটাকে যদি শাসনের আওতায় এনে নাব্যতাটাকে যদি নিয়ন্ত্রণ করে বেড়িবাঁধ দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করা যেত, তাহলে আড়াইল বিল কেন্দ্রিক, এবং এছাড়াও আরও অনেকগুলো বিল আছে। এই আসলে মুন্সিগঞ্জ 1 আসনটা অনেক বিল, অনেকগুলো বিলের, এবং এখানে প্রচুর খাদ্য উৎপাদন হয়, কিন্তু একটা খাদ্যই বেশি এখানে, মানে এক ফসলি জমিটাই হলো বেশি। এই জন্যে আমরা যদি এটাকে বেড়িবাঁধের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে এখানে 2 ফসল 3 ফসল এটার আওতায় নিয়ে আসলে এটাকে আরও উন্নয়ন করা সম্ভব। এই আড়িয়াল বিলে আমরা একটা সময় দেখেছিলাম, সেখানে বিমানবন্দর করবার জন্য একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। এটিকে সাধারণ জনগণ এখন কিভাবে দেখে? তারা কি বিমানবন্দর চায়? না, এই এলাকার লোকজন আসলে ওই বিমানবন্দর তাদের চায় না, কিন্তু আড়াইল বিলকে একটা পর্যটন কেন্দ্রে উন্নত করে এখানে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এবং আড়াইল বিলের আপনার টোটাল 17 অথবা 18টা এটার খাল ছিল, মুখ। এর ভিতরে এখন মাত্র একটা মুখ আপনার ওপেন আছে, বাকিগুলো সবই বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে আগের মতো সেই মাছ পাওয়া যায় না। এরপরে ওই পানি জলাবদ্ধতা, পানিটা নামতে সময় লাগে বেশি। তো এই আড়াইল বিলটাকে যদি আপনার একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে যদি এটাকে যদি সংস্কার করে, যদিও বর্তমান সরকার একটা পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু আসলে সেটা কার্যক্রমটা অতটা সক্রিয় মনে হচ্ছে না। তাহলে এই আড়াইল বিলটাকে রক্ষা করলে এখানে ব্যাপক খাদ্য উৎপাদন এবং একটা পর্যটন কেন্দ্র এটা তৈরি করা সম্ভব।
আপনার নির্বাচনী এলাকাতে আমরা দেখেছি সেখানে যে ঢাকা মাওয়া ইনফ্যাক্ট ভাঙ্গা পর্যন্ত যে মহাসড়কটি হয়েছে, যেটি এই মুহূর্তে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নামে আমরা নামাঙ্কিত দেখেছি। এই মহাসড়কটির দুপাশেই শ্রীনগরে বিশেষ করে সেখানে আমরা বিভিন্ন হাউজিং প্রকল্প গড়ে উঠতে দেখেছি। এছাড়াও সরকারেরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যেহেতু এটি আপনার আসনভুক্ত জায়গাতে হচ্ছে, এই জায়গাটিতে সারা দেশের যে হাউজিং একেকটি হাউজিং গড়ে উঠছে, এছাড়া অন্যান্য যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, এখানে আপনার আসলে কোনো পরিকল্পনার জায়গা আছে কিনা? দেখেন, আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন। পদ্মা পর্যন্ত, ঢাকা থেকে পদ্মা পর্যন্ত এই যে মহাসড়কটি, হাইওয়ে এক্সপ্রেস, এর পাশের যে জমিটা, এটা আসলে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, সরকার যদি, রাষ্ট্র যদি এটাকে সঠিকভাবে যদি পরিকল্পনা নিয়ে যদি এটাকে ব্যবহার করতো, তাহলে এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল। কিন্তু এখানে দেখেন, ঢাকা থেকে আপনার সেই গাজীপুর পর্যন্ত শহর হয়ে গেছে। জি। এদিকে আপনার টাঙ্গাইল একেবারে সেই যমুনা সেতু পর্যন্ত শহর হয়ে গেছে। এদিকে কাশপুর পার হয়ে এখন আপনার মেঘনা পার হয়ে দাউদকান্দি পর্যন্ত শহর হয়ে গেছে। কিন্তু কেরানীগঞ্জ পার হয়ে মুন্সিগঞ্জ, সেখানে কিন্তু এখনও সেই নগর শহর তৈরি হয় নাই। এর অন্যতম একটা কারণ হলো এই সিরাজদি খান এবং শ্রীনগরে কোনো শিল্প কারখানা, তারপরে আপনার ইন্ডাস্ট্রিজ, মিল, তারপরে উদ্যোক্তারা, সেখানে একটা বিষয় হলো প্রবলেম, সেখানে লাইনের গ্যাস নাই। আচ্ছা। গ্যাস লাইন না থাকার কারণে এখানে উদ্যোক্তারা গিয়ে সেখান থেকে ফেরত আসে। এই জন্য আমরা যদি প্রথম যদি সেখানে গ্যাস লাইনের স্থাপন করতে পারি, তাহলে দেখেন নদীপথে পদ্মার সাথে যদি আমরা এখানে পোর্ট তৈরি করি, তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু পদ্মার এখানে মাওয়া কেন্দ্রিক, মাওয়া, শিমুলিয়া, আপনার একেবারে এই দোহারনার পর্যন্ত যে অংশটা, ভাগ্যকুল, বাগড়া, এই অঞ্চলগুলোকে কিন্তু আমরা ব্যবহার করে আমরা নদীপথটাকে আমরা কাজে লাগাতে পারি। এরপরে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস ওয়েটা, এখানে মাত্র ঢাকা পর্যন্ত 38 কিলোমিটার রাস্তা। জি, 38 কিলোমিটার রাস্তা। পণ্য পরিবহনে কত খরচ কম। তো কিন্তু আমরা এখন এখানে সেটা পরিকল্পিতভাবে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমার ইনশাল্লাহ পরিকল্পনা আছে, যদি আল্লাহ তাআলা যদি ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে যদি এমপি নির্বাচিত করেন, ইনশাল্লাহ মুন্সিগঞ্জে আমার প্রথম প্রায়োরিটি হবে মুন্সিগঞ্জ 1 আসনে সেখানে গ্যাস লাইন স্থাপন করা। আচ্ছা, সেকেন্ড প্রায়োরিটি কি হবে? আর সেকেন্ড প্রায়োরিটি হলো এখানে আমার একটি বিশ্ববিদ্যালয় আর একটা মেডিকেল কলেজ স্থাপন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ধরনের বিশ্ববিদ্যালয় করতে চান? প্রযুক্তি কিংবা কৃষি? আমি বিশ্ববিদ্যালয়টা করতে চাই। আমি আমার নির্বাচনী ইশতেহারের ভিতরে স্টিম সিস্টেম শিক্ষা ব্যবস্থা, বর্তমানে সারা বিশ্ব এই স্টিম এডুকেশন এটাকে গ্রহণ করতেছে। আচ্ছা, কিন্তু বাংলাদেশে এই স্টিম সিস্টেমের এডুকেশন এটাকে এখনও চালু করার ব্যাপারে উদ্যোক্তার অভাব। অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, তারপরে ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি বিশ্বকে যদি আমাকে এখন কাজে লাগাতে চাই, তাহলে আমাকে এই স্টিম এডুকেশন সিস্টেমের বাইরে গিয়ে আমি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। আপনি দেখেন বিশ্বের যে কটা রাষ্ট্রই উন্নত, তাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে তারা এই 4টা জিনিসকে তারা বাধ্যতামূলক রাখতেছে। আর এর পাশাপাশি আমাদের নৈতিকতা শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। একটা সময় আমরা সকালবেলা যখন ঘর থেকে বের হতাম, ঠিক আছে, তখন আমাদের মা বোনরা তাদের কোরআন তেলাওয়াত শুনতাম, এবং আমাদের ছেলে সন্তানরা আমরা মক্তবে গিয়ে কিন্তু আমরা প্রথম কোরআন তেলাওয়াত শিখছি, ধর্ম শিখেছি আমরা মসজিদ ভিত্তিক মক্তব থেকে। কিন্তু আজকে কিন্তু এই মসজিদ ভিত্তিক যে মক্তব শিক্ষা ব্যবস্থাটা, সেটা কিন্তু বিলীনের পথে, একেবারে খুব কম, এটা এখন নাই বললেই চলে। এজন্য আমাদেরকে এই ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাও আমাদের প্রয়োজন হবে। সেখানে কওমি মাদ্রাসা কেমন আছে? কওমি মাদ্রাসা আছে, কিন্তু ওই একেবারে মানসম্পন্ন মাদ্রাসার যথেষ্ট অভাব আছে। কওমি আলেমদের জন্য সেখানে আপনার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করবার কোনো পরিকল্পনা আছে কিনা? না, পরিকল্পনা আসলে যে মাদ্রাসাগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ, কোনো ইউনিয়নে
দেখা যাচ্ছে যে একাধিক ভালো ভালো মাদ্রাসা আছে। আবার কোনো কোনো ইউনিয়ন আছে সেখানে ওরকম কোনো ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। যে যেখানে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে মানসম্পন্ন এবং ডেভেলপ করা, আর যেখানে নাই, যে ইউনিয়নগুলোতে প্রতিষ্ঠান নাই, সেই ইউনিয়নগুলোতে এই মাদ্রাসা, স্কুল, কলেজ, যেখানে যেটা যতটুকু প্রয়োজন সেটা পরিকল্পনা আমার আছে। সারা দেশে আলেম ওলামাদের মাঝে বা ইসলামিক দলগুলোর মাঝে যে একটা ঐক্যের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, সেই ছোঁয়াটা কি আপনার আসনে যে সকল ইসলামপন্থী মানুষ আছেন, দল আছে, সেগুলোর মাঝে পড়েছে? মুন্সিগঞ্জ 1 আসনের এখানে আলেম ওলামারা কখনোই অনৈক্য ছিল না এবং এখনও নাই। আচ্ছা, এখানে কওমি, আলিয়া, জামাত, হেফাজত, তারপরে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ঠিক আছে, জমিয়াতে ওলামাই ইসলাম, তাবলিগ জামাত, ঠিক আছে। আমাদের মুন্সিগঞ্জ 1 আসনে এখানে একেবারে সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান আমাদের। কখনো এখানের কোনো আলেম বা কোনো দল অন্য আরেকটা দলের বিরুদ্ধে, আরেকজন আলেমের বিরুদ্ধে কখনো কেউ কোনো উক্তি করেছে আমার জানা নেই, এবং এ ধরনের পরিবেশ আমাদের এখানে ইনশাল্লাহ সামনেও হবে না। আমরা সবাই মুন্সিগঞ্জের আলেম ওলামারা আমরা ঐক্যবদ্ধ আছি। আপনার আসনের অর্থাৎ সিরাজদি খান এবং শ্রীনগর, এই অঞ্চলের মানুষদের আয়ের প্রধান উৎস কি? এখানে আয়ের প্রধান উৎস হলো মুন্সিগঞ্জ বাংলাদেশের ভিতরে ধনী জেলাগুলোর ভিতরে একটি জেলা। এখানে প্রচুর মানুষ, আমার প্রিয় এই মুন্সিগঞ্জ 1 আসনের ভাই এবং বোনেরা যারা প্রবাসে থাকে, আচ্ছা, এরা হাজার হাজার কোটি টাকা এদেশের জন্য তারা রেমিটেন্স হিসেবে তারা প্রেরণ করে। তাদের মেধা, শ্রম এবং তাদের শরীরের ঘাম জড়ানো অর্থ, সেটা তারা এ দেশের জন্য তারা ব্যয় করে। দ্বিতীয়ত হলো ব্যবসা, এখানকার মানুষের ব্যবসা। ঢাকাতে যদি আপনি খোঁজেন, বিশেষ করে ইসলামপুর, নবাবপুর, ঠিক আছে, এই অঞ্চলগুলোতে যদি আপনি দেখেন, একচেটিয়া এই মুন্সিগঞ্জের। আর এরা বেশিরভাগই এই শ্রীনগর, সিরাজদি খান, লৌহজং, টঙ্গিবেরি, ঠিক আছে, বনেদি ব্যবসায়ী। এবং শুধু এখানে না, সারা বাংলাদেশে আপনি যতগুলো বিভাগীয় শহর আছে, এই শহরগুলোতেও দেখবেন অনেক বড় বড় ব্যবসায়ী যারা এই মুন্সিগঞ্জের, এবং উদ্যোক্তা, মিল ইন্ডাস্ট্রিজের মালিক, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি যারা এই মুন্সিগঞ্জের তারা আছে। আর তৃতীয় হলো কৃষি। আচ্ছা, তৃতীয় হলো কৃষি। মুন্সিগঞ্জ 1 আসনে মুন্সিগঞ্জ হলো আলুর জন্য বিখ্যাত, ঠিক আছে, আলু। কিন্তু এখন এই আলু কৃষিটা, এটাকে আসলে সরকারের সঠিক পরিচর্যার অভাবে, এবং যখন এই আলুটা উৎপাদন হয়, এই আলু উৎপাদনের পরে এটাকে সংরক্ষণ, বাজারজাতকরণ এবং এটাকে যদি রপ্তানি করার প্রক্রিয়াটা যদি সরকার সঠিকভাবে গ্রহণ করত, তাহলে আমাদের এলাকার কৃষকরা আরও বেশি উপকৃত হতো। আর এরপর হলো ধান উৎপাদন। যেহেতু আমার এই অঞ্চলে প্রচুর বিল আছে, এবং এই বিলগুলোতে ধান, আর হলো সুস্বাদু মাছ। আচ্ছা, সুস্বাদু মাছ, এই মাছটা এটাও এলাকার মানুষের একটা জীবিকার অন্যতম একটা উপায় এবং অবলম্বন। এবং এখানে প্রচুর পুকুর আছে, বিলের ভিতরে বড় বড় পুকুর আছে, ঠিক আছে, যে একটা পুকুরে অনেক মাছ পাওয়া যায়, এবং সুস্বাদু মাছ, এগুলা মিঠা পানির মাছ, সুস্বাদু মাছ, যেটা সারা বাংলাদেশে এটার কদর খুব বেশি। আচ্ছা আচ্ছা, এগুলো সারা বাংলাদেশে রপ্তানি হচ্ছে। আর একটা হলো এই আড়াইল বিলের কুমার, মিষ্টি কুমড়া। আচ্ছা, এই মিষ্টি কুমড়া, এটা হলো আড়াইল বিলের মিষ্টি কুমড়া যত বড় হয়, ঠিক আছে, এত বড় কুমড়া অন্য কোথাও হয় না। আচ্ছা, এবং এটা হয়তো এক সময় বাংলাদেশের একটা অন্যতম একটা কৃষি পণ্য হিসেবে ইনশাল্লাহ স্বীকৃতি পাবে। আপনি যেমনটি বললেন যে আপনার আসনে আয়ের প্রধানতম উৎস হচ্ছে রেমিটেন্স,
যেটি বিভিন্ন দেশে আপনার আসলে যে সকল মানুষ প্রবাস জীবনে আছে তারা আসলে প্রেরণ করে থাকে, তাদের জন্যে আপনার কোনো পরিকল্পনা আছে? তারা আসলে বিভিন্ন সময় দেখা যায় যে দেশে আসার সময় অনেক জায়গায়, বিশেষ করে বিমানবন্দরেও আমরা দেখি যে ভোগান্তির শিকার হতে হয়, অথবা তারা যখন নিজের প্রিয়জনদেরকে রেখে সেই সুদূর প্রবাস জীবনে আছেন, তখন অনেক সময় তাদের এই আত্মীয়স্বজনরাও নানাবিধ সমস্যায় তারা নিপতিত হন, এবং সেখানে তখন সহযোগিতা করার মতো কেউ থাকে না। সরকারি কোনো কাজেও যদি কোনো অফিসে যেতে হয়, দেখা যায় যে সেখানে খুব বেশি একটা সহযোগিতা তারা পায় না। এই জায়গাতে আপনি তাদের পাশে কিভাবে দাঁড়াবেন? সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা আমি নিজেও অসংখ্যবার এটার ভুক্তভোগী। আমার আত্মীয়স্বজন তারাই তো বিদেশে থাকে, আমার এলাকার লোকজনই তো তারা বিদেশে থাকে। দেখা যাচ্ছে যে বিমানবন্দরে এসে তারা হয়রানির শিকার হচ্ছে। ইনশাল্লাহ এটা তো জাতীয় একটা বিষয়, এবং এ ব্যাপারে আমাদের আমিরে জামাত সে এই বিষয়ে স্পষ্টভাবে ইতিপূর্বে বলেছে যে যারা প্রবাসী তারা বাংলাদেশে তারা আসবে ভিআইপি হিসেবে, আচ্ছা, তারা লেবার হিসেবে এখানে আসবে না, তারা ভিআইপি হিসেবে তারা এখানে আসবে। আর আমার এলাকায় যেহেতু আমার ভাইরা তারা বাইরে থাকে আর আমার বোনেরা তারা বাড়িতে থাকে, এখানে ব্যাংকে, অফিসে, আদালতে গিয়ে আমরাও এটা দেখি যে তারা অনেক হয়রানির শিকার হয়। এবং আমার পরিকল্পনা আছে যে আমার এখানে প্রবাসীদের পরিবার অগ্রাধিকার পাবে সকল অফিসে। আচ্ছা আচ্ছা, ব্যাংক, বিশেষ করে ব্যাংকগুলোতে, ঠিক আছে, যদিও এখন আধুনিক ব্যাংকিং ব্যবস্থা কিছুটা একটু উন্নত হয়েছে, অনলাইনেও করা যায়, অনলাইনে করা যায়, কিন্তু সবাই তো আর অনলাইন বুঝে না, অ্যাক্টিভ না। এজন্য তাদেরকে প্রবাসী অগ্রাধিকার পাবে, অফিসগুলোতে প্রবাসীরা অগ্রাধিকার পাবে। সেটা ভূমি অফিস হোক, তারপরে ইওনো অফিস হোক, থানায় হোক। দেখা গেলো থানায় একটা জিডি করতে গেলে উনি একজন মহিলা, তো ওনার একটা প্রয়োজনীয়, উনি থানায় একটা জিডি করতে গেলে ওনাকে হয়রানির শিকার হতে হচ্ছে। কিন্তু না, প্রবাসীরা তাদেরটা মানে শর্ট টাইমে তাদের এই সেবাটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। দেখেন আমার মুন্সিগঞ্জ এলাকার বিরাট একটা অংশ যারা প্রবাসী জীবন যারা কাটায়, কিন্তু এখানে দুইটা বিষয় তাদের খুব প্রবাসী গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। একটা হলো ভাষা জ্ঞান, আর একটা হলো তাদের টেকনিক্যাল কোনো কাজ না জানা। এই জন্য আমি যদি নির্বাচিত হই আর নির্বাচিত যদি নাও হই, আমি আমার এই নির্বাচনী এলাকায় শর্ট কোর্সের একটি ট্রেনিং সেন্টার আমি প্রতিষ্ঠা করব। ফ্যান্টাস্টিক আইডিয়া। যেখান থেকে তারা ভিসা পাওয়ার পরে সে যেই কাজে যাচ্ছে ওই কাজের প্রাথমিক একটা ফাউন্ডেশন, প্রাথমিক একটা অভিজ্ঞতা সে যেন এখান থেকে নিয়ে যেতে পারে। আর যে রাষ্ট্রে যাবে সেই রাষ্ট্রের যে বেসিক যে ভাষাটা যতটুকু প্রয়োজন, অর্থাৎ তার একেবারে চলতে গেলে যতটুকু ভাষা প্রয়োজন, সেই ভাষাটা সে যাতে এখানে শর্ট কোর্সে এখানে শিখে তারপর যেন সে যেতে পারে। এই জন্য আমি আমার নির্বাচনী এলাকায় একটি শর্ট কোর্সের একটি টেকনিক্যাল এবং ভাষা ইনস্টিটিউট আমি প্রতিষ্ঠা করব। এটা তো মানে চমৎকার আইডিয়া আপনার, কারণ এটা কিন্তু শুধু মুন্সিগঞ্জে না, সারা দেশেরই যে সকল প্রবাসীরা আছেন তারা আসলে এই দুইটা প্রবলেমে কিন্তু সবচেয়ে বেশি পড়েন। সো এই জায়গাতে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকেই এমন উদ্যোগ নেওয়া দরকার যাতে করে এই দুইটা জায়গাতে আমরা অনেক বেশি স্কিল কিছু ম্যান পাওয়ারকে বিদেশে পাঠাতে পারি। তাহলে আশা করা যায় যে এর মাধ্যমে আমাদের রেমিটেন্স আরও বাড়বে নিশ্চয়ই, ইনশাআল্লাহ। জি, আমরা যে মহাসড়কটির কথা বলছিলাম, সেই হাইওয়েতে সেখানে সরকার নির্ধারিত টোল আছে, বাট যারা প্রতিনিয়ত ঢাকায় ঢুকতে হচ্ছে শ্রীনগর থেকে, তাদের জন্য সেই টোলটা অনেক সময় দেখা যায় এটি একটু বার্ডেন হয়ে যায়। সেই টোলটা কি তাদের থেকে কোনোভাবে মওকুফ করা যায়, বা বিকল্প কোনো রাস্তা কি ব্যবহার করার সুযোগ তৈরি করে দেওয়া যায়? এই মহাসড়ক করেছে কাদের টাকা দিয়ে? জনগণের টাকা দিয়ে, ঠিক না? এরপরে এখানে আমার নির্বাচনী এলাকার প্রায় 20 কিলোমিটার মহাসড়ক রেলপথ। আচ্ছা, আমার এলাকার লোকজনের জমির উপর দিয়েই তো এগুলো হয়েছে। এবং এই জমি দিতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে, ভূমিহীন হয়ে গেছে। তার এক টুকরো জমি ছিল, কিন্তু সেটা রেল লাইন নিয়ে নিছে। হয়তো তাকে যেই টাকা দিছে সে টাকা দিয়ে কিন্তু সে অন্য কোথাও আর জমি কিনতে পারে নাই, বাড়ি করতে পারে নাই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখন সেই রেল লাইন
আমার এলাকার লোক ব্যবহার করতে পারতেছে না। শ্রীনগরে একটা স্টেশন হয়েছে, কিন্তু সেখানে স্টেশন হলেও সেখানে এই নকশিকাতা কয়েকদিন শাটরিং করতো, এখন আর তারা স্টেশন করে না। এখন শুধু একটা ট্রেন ঢাকা থেকে রাজশাহী আসা যাওয়া করে, এই একটা ট্রেন শুধু শ্রীনগরে স্টপেজ করে, ঠিক আছে। কিন্তু এই সিরাজদি নিমতলা স্টেশন আছে, মাওয়া স্টেশন আছে, 3টা স্টেশন। আচ্ছা, এবং এত কোটি কোটি টাকা দিয়ে এই রেল লাইন করলো, মানুষের সম্পদ কিন্তু এখানে রেলও খুব বেশি এটা চালু হচ্ছে না। এবং এই এলাকার মানুষ এই রেল লাইন দিয়ে কোনো উপকার তারা পাচ্ছে না। তো এই সমস্যাটা আসলে দূর করার জন্য আপনারা কি করতে পারবেন যদি ক্ষমতা? এই সমস্যাটা এখন একটা হলো যে আমরা এর আগেও অনেকবার আমি নিজে পর্যন্ত ডিসি মহোদয়ের কাছে, এরপরে ইউনো, তারপরে আমি নিজে আমি এলজিআরডিতেও আলাপ করেছি এবং সড়ক এবং জনপথ, সেখানে আমি ইঞ্জিনিয়ারদের সাথে আমি করেছি। দেখেন, আবদুল্লাপুরের পরে গিয়ে শ্রীনগর গিয়ে হলো নামতে হবে, কিন্তু মাঝখানে পুরা সিরাজদি খান উপজেলা, শ্রীনগরের অর্ধেক, এরপরে হলো এদিকে নবাবগঞ্জ দোহারের লোকজন, টঙ্গিবাড়ির লোকজন, তারা এই ঢাকা হাইওয়ে এক্সপ্রেস অংশটা তারা ব্যবহার করার কোনো সুযোগ পায় না। আচ্ছা, এবং এখনও সিরাজদি খান থেকে শ্রীনগর থেকে যদি আপনার সাইড রাস্তা দিয়ে ঢাকাতে আসতে হয়, অনেক সময় আছে আবদুল্লাপুরে এত জ্যাম পড়ে যে তাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আর একটা ভোগান্তির একটা কারণ হয়েছে। এই জন্য আমাদের একটা দাবি ছিল যে নিমতলাতে এখানে সার্ভিস লেনের সাথে এক্সপ্রেসওয়ের টোলবিহীন এখান থেকে সংযোগ স্থাপন করা। এবং ঢাকা মাওয়া এই রোডে টোল শুধু দিবে যারা পদ্মা ব্রিজ ক্রস করবে, শুধু তারা ওখানে একবারে হাইওয়ের টোল সহ ওখানে একত্রে দিবে। কিন্তু এই মুন্সিগঞ্জের এখানে একটা গাড়িতে আপনার আসবে সে 20 কিলোমিটার জায়গা, 15 কিলোমিটার জায়গা, 10 কিলোমিটার জায়গা, এখন সেই জন্য এখন তাকে টোল দিতে হচ্ছে এই 60 কিলোমিটার রাস্তার। রাইট, মানে যিনি 200 কিলোমিটার যাবেন তারও যে টোল, তাকেও সে একই টোল দিতে হচ্ছে। এটা একটা জুলুম। ইনশাল্লাহ এই জুলুম নিরসন করবো ইনশাল্লাহ। আমার এই 2টা উপজেলার, শ্রীনগর এবং সিরাজদি খান, মুন্সিগঞ্জ শহর থেকে একেবারে খুব দূরে 2টা উপজেলা। আচ্ছা, এখানে মানুষের যাতায়াতে প্রতিনিয়তই চরম ভোগান্তির শিকার হতে হয়। এই জন্যে শ্রীনগরের আলামিন বাজার থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত 4 লেনের একটি রাস্তা, এটা খুবই প্রয়োজন। আচ্ছা, এবং বারৈখালীর বাজার এখন কি রাস্তা আছে? এখন যেটা আছে সেখানে বাস চলাচল করে না, আপনার এই সিএনজি অটো এগুলো দিয়েই মানুষকে যেতে হচ্ছে। 12 ফিট রাস্তা সম্ভব। হ্যাঁ, 12 ফিট রাস্তা। কিছুটা অল্প কতটুকু রাস্তা একটু চওড়া আছে, বাকিটা হলো আপনার খুব ভোগান্তিমূলক একটা রাস্তা। এবং প্রচুর সময় ক্ষেপণ হয় এই রাস্তায়। এবং বারৈখালী বাজার থেকে নিমতলা হয়ে আবার এই রাস্তাটার সাথে ইসাপুরাতে গিয়ে সংযুক্ত হলে, তাহলে এই 2টা রাস্তা যদি মুন্সিগঞ্জ শহরের সাথে যদি সম্প্রসারণ করা হয়, তাহলে এই এলাকার মানুষ চরমভাবে উপকৃত হবে। আর এই 2টা রাস্তা না থাকার কারণে দেখা যাচ্ছে যে সিরাজদি খানের একেবারে পশ্চিম মাথা এবং শ্রীনগরের একের পশ্চিম মাথা, বাগড়া ইউনিয়ন থেকে এবং এদিকে চিত্রকোট, শেখাননগর, বারৈখালী, এদিক থেকে মুন্সিগঞ্জ যদি একটা মানুষ আসা যাওয়া করে, তাহলে কখনো দেখা যায় যে তাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত তাদের যেতে লাগে, সময় লেগে যায়। এবং এখানে কোনো ভালো কোনো পরিবহনও পাওয়া যায় না। দীর্ঘ টাইম পর্যন্ত এই সিএনজির ভিতরে, অটোর ভিতরে বসে তারপর তাদেরকে কষ্ট করে গাদাগাদি করে তারপর তাদেরকে যেতে হয়। এই জন্য এই রাস্তা 2টা সম্প্রসারণ করা খুবই প্রয়োজন। আর হলো ঢাকা মাওয়া হাইওয়ের পাশে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা, এই দাবিটা অনেক আগে থেকেই আমরা করে আসছি। আমরা এই মুন্সিগঞ্জ সিরাজদি খান শ্রীনগরের লোকজন, এই দাবিটা নতুন কোনো দাবি না এবং আশ্বাসও নতুন কোনো আশ্বাস না। আচ্ছা, কিন্তু বাস্তবায়নটা হলো এখন সময়ের ব্যাপার। এটা আমাদের
এর আগেও যারা নির্বাচন করেছে তারাও এ ধরনের আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন তারা করতে পারে নাই। এখনও আমাদের সে আশ্বাসই আমরা শুনতেছি, কিন্তু বাস্তবায়নের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এর ইতিপূর্বে এখানে একটা মেডিকেল কলেজের জন্য তারা প্রস্তাবনা আসছিল, কিন্তু খুব তড়িঘড়ি করার কারণে এটাকে এই ঢাকা মাওয়া রোডের পাশে না করে সেটাকে মুন্সিগঞ্জ যে সদর যে হাসপাতাল আছে সেখানে তারা স্থাপনের জন্য সংযোজন করার জন্য তারা এটা প্রস্তাব আকারে চলে গেছে। কিন্তু এ দিয়ে এই মুন্সিগঞ্জ, শ্রীনগর, সিরাজদি খান, লৌহজং, টঙ্গিবেড়ি এই এলাকার লোকজন ওই হাসপাতাল দিয়ে কোনো উপকৃত হবে না। এজন্য ঢাকা মাওয়া রোডের পাশে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা এটা সময়ের দাবি, এবং এটা হলে শুধু মুন্সিগঞ্জের লোকজন উপকৃত হবে না, এই ঢাকা মাওয়া রোডে যারা দেখা যাচ্ছে যে যানজটের জন্য ঢাকা হাসপাতালে তারা প্রবেশ করতে পারে না, দক্ষিণ অঞ্চলের যে 17-18টা জেলা, এই 17-18টা জেলা তারাও এটা দিয়ে উপকৃত হবে এবং শর্ট টাইমে তারা এখানে চিকিৎসা নিতে পারবে। এই জন্য আমার এটা একটা যে পরিকল্পনা যে ঢাকা মাওয়া হাইওয়ের পাশে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। ইনশাআল্লাহ। আপনি যে আসনটাতে নির্বাচন করছেন এখানে নিশ্চয়ই অন্যান্য দল, বিশেষ করে আমি যদি বলি জাতীয়তাবাদী দল বিএনপির ক্যান্ডিডেটও সেখানে আছে। আমি প্রথমে একটু জানতে চাই যে আপনি বিএনপির ক্যান্ডিডেট একজন থাকুক কিংবা একাধিক থাকুক, যারাই থাকুক, তাদের থেকে নিজেকে এগিয়ে রাখছেন ঠিক কোন কোন প্যারামিটারে? প্রথম প্যারামিটার হলো এখানে আমি ছাত্র রাজনীতি থেকে আমি রাজনীতি করতেছি। আচ্ছা। কিন্তু এখানে আমার প্রিয় বড় ভাই মীর শরাফত আলী শফু ভাই, উনি যদিও ছাত্র রাজনীতি থেকে আসছে, কিন্তু উনি ঢাকা কেন্দ্রিক ওনার রাজনৈতিক লাইফ। আচ্ছা। উনি এলাকা কেন্দ্রিক ওনার রাজনৈতিক লাইফ না, ঠিক আছে? এই জন্য এলাকার সাথে যে একটা সম্পৃক্ততা, সেটা আমি মনে করি যে না, ওনাদের থেকে আমার গণমানুষের সাথে সম্পর্কের জায়গায় আপনি এগিয়ে আছি। আচ্ছা। আর বাকি আরও যারা আছে অন্যান্য প্রার্থী যারা, তারাও তাদের লাইফ স্টাইল হলো শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক তাদের লাইফ স্টাইল না, এবং তারা ছাত্র রাজনীতি থেকেও তাদের অভিজ্ঞতা নাই, ঠিক আছে? এই জন্য রাজনৈতিক যে একটা দূরদর্শিতা বা রাজনৈতিক যে একটা জানাশোনা বোঝা, এটা আমি মনে করি যে তাদের থেকে ইনশাল্লাহ এগিয়ে আছি ইনশাল্লাহ। আমরা যেমনটা দেখলাম প্রথম আলোতে নিউজটা হয়েছে যে সেখানে বিএনপির একাধিক প্রার্থীদের মধ্যে কিছুটা কোন্দল আমরা লক্ষ্য করছি। যেমন আমরা সেখানে আপনি মীর শরাফত আলী শফুর নাম বলেছেন, সেখানে আমরা দেখলাম শেখ আবদুল্লাহ নামে আরেকজন রয়েছেন, এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিবর্গ সেখানে থাকতে পারেন। এই যে তাদের যে অভ্যন্তরীণ কোন্দল, এটি কি আপনাদের কোনোভাবে এগিয়ে দিতে পারে কিনা? না, এটা আমি ওরকম মনে করি না, কারণ এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা কি আমার কোনো পুঁজি করার কোনো বিষয় নাই, এবং এটাকে তারা কীভাবে নিজেদেরটা তারা কীভাবে হ্যান্ডেলিং করবে সেটা তাদের দলীয় বিষয় এবং তাদের বিষয়। কিন্তু তারা একজন হোক বা তাদের কোন্দল আছে কি না আছে সেটা আমার বিবেচ্য বিষয় নয়, ঠিক আছে? মানুষ এবার আমাকে কতটুকু তারা গ্রহণ করলো, আমার ব্যাপারে জনগণ কি সিদ্ধান্ত নিল, সেটা হলো আমার দেখার বিষয়। আমরা সেখানে দেখেছিলাম সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী, তিনি নির্বাচন করেছিলেন আপনার এই আসন থেকে, এবং পরবর্তী সময় তার ছেলে মাহিবি চৌধুরীও নির্বাচন করেছেন, এবং সকলেই তারা বিজয়ী হয়েছিলেন। তাদের কোনো ভোট ব্যাংক আছে কিনা সেখানে? না, তা তো অবশ্যই থাকবে এবং সেটা কি আছে সেটা তো আমরা পরবর্তী কিছু নির্বাচনেও আমরা দেখেছি। ওরা সকলেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। কোনো রাজনীতিবিদকেই আমি অশ্রদ্ধার পাত্রে আমি দেখি না। আমি এই অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, উনি সাবেক প্রয়াত বাংলাদেশের রাষ্ট্রপতি, এরপরে শাহ মোয়াজ্জেম হোসেন, উনি সাবেক উপপ্রধানমন্ত্রী, এবং ওনাদের সাথে আমি রাজনীতি করেছি। আচ্ছা। মাহিবি চৌধুরী ভাই, ওনার রাজনৈতিক একত্রে আমরা রাজনীতি করেছি। এরপরে তাদের কোন্দলের কারণে তারা আবার জোট থেকে বের হয়ে গেছে, এবং এখন আরেকজন এখানে প্রার্থী আছে মমিন আলী ভাই, আলহাজ মমিন আলী ভাই, উনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব,
আবদুল্লাহ ভাইও আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সবু ভাই আমার শ্রদ্ধাভাজন, কারণ ওরা সবাই আমার বড় ভাই, আচ্ছা, সবাই বড় ভাই, এবং তারাও আমাকে খুব স্নেহ করে, তাদের প্রত্যেকেই, এবং আমার সাথে তাদের সাথে এই যারা এই তিনজন এখন বিএনপির সেখানে নমিনেশনের জন্য তারা মাঠে আছে, এই তিনজনের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, এবং নিয়মিত তাদের সাথে যোগাযোগ হয়, কথা হয়, দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানাদিতে, কারণ একই এলাকায় তো, এটাই তো হওয়া দরকার, একই এলাকায়, তাদের সাথে আমাদের কোনো নেই। তবে ওই যেটা বলছিলেন যে বি চৌধুরী সাহেব, উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ। ওনার কাছ থেকে আমরা অনেক রাজনীতির অনেক দিক দর্শন আমরা শিখেছি। হয়তো রাজনীতিতে সবারই কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সর্বোপরি তাদের দিয়ে মুন্সিগঞ্জ পরিচিত। আচ্ছা, আপনি যদি মুন্সিগঞ্জের রাজনীতিতে, হয়তো আমরা এখন আসি, যারা এখন আমরা মাঠে আছি, কিন্তু ওনরা যখন রাজনীতি করেছে, শাহ মুয়াজ্জেম সাহেব, তারপরে একিম বদরুদ্দোজা চৌধুরী সাহেব, তারপর মিজানুর রহমান শেলি সাহেব, তারপর সিনহা সাহেব হলো অন্য আসনে, তারপরে এখানে ব্যারিস্টার কেএস নবী, তারপরে আপনার রকিব খন্দকার, ঠিক আছে, যখন রকিব খন্দকার প্রথম পুলিশের আইজিপি ছিলেন, উনি এখানে নির্বাচন করেছিলেন। তারপরে অ্যাটর্নি জেনারেল ছিলেন আপনার ব্যারিস্টার কেএস নবী, উনি এখানে নির্বাচন করেছেন। ওনাদের সহ এবার বি চৌধুরী, উনি তো দীর্ঘদিন পর্যন্ত এখানে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি প্রেসিডেন্ট ছিলেন। এরপরে শাহ মুয়াজ্জেম সাহেব, ওনার অনেক অবদান আছে মুন্সিগঞ্জ এই এক আসনে, বিশেষ করে শ্রীনগর সিরাজদিখানে, এখানে রাস্তাঘাট যান হয়েছে, এখানে ওনাদের অবদান আছে। অতএব ওনাদের একটা আলাদা একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে। তারপর মানুষের ভুল ত্রুটি সেটা থাকবে, কিন্তু ওনাদের গ্রহণযোগ্যতাও আছে, অনুসারীও আছে। এখন ওনারা নাই, ঠিক আছে, কিন্তু ওনাদের বিকল্প মানুষ তো খুঁজে নিবে কাউকে। এখন সেটা মানুষ, জনগণ, তারা সেটা দেখবে যে আগামী দিনে এখানে মাদক মুক্ত, তারপরে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, এবং প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করবে না এরকম কারা কাজ করবে, সেরকম ব্যক্তিদেরকেই মানুষ এখন বেছে নেবে। আপনি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বা চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের কথা আপনি বললেন। আমি সারা দেশের চিত্র যেটা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ যারা, তারা চাঁদাবাজি এমন পর্যায়ে করছে যে সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস উঠে গেছে। আপনার আসনে চাঁদাবাজি আছে কিনা? এটা তো যদি চাঁদাবাজি না থাকে তাহলে মানুষের থেকে এই পারসেপশন তো, আমি তো মানুষের কাতার থেকেই এ কথা বলছি। আচ্ছা, এই যে চাঁদাবাজি যদি থেকে থাকে, তাহলে চাঁদাবাজদের যারা প্রোটেক্ট করছে, তাদেরকে যারা শেল্টার দিচ্ছে, সেই নেতৃত্বকে রেখে মানুষ আপনাদেরকে পছন্দ করবে বা বেছে নেবে, এমন পাওয়ার কি আপনারা সেখানে অর্জন করতে পেরেছেন? শোনেন, এখানে জনগণের উপরে অন্যের কোনো হাত নেই। জনগণই এটার সঠিক জবাব ব্যালটের মাধ্যমে দিবে। আচ্ছা, মানে আপনি গণতান্ত্রিক ভাষায় বলতে চাচ্ছেন যে জনগণই যেহেতু ক্ষমতা, তারাই যেহেতু পাওয়ার, সুতরাং তারাই যা সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তকে আপনি আসলে মেনে নিতে চাচ্ছেন। জনগণ যদি আপনাকে পছন্দ না করে, জনগণের সিদ্ধান্ত যদি আপনার বিপক্ষে যায়, ভোটে যদি আপনি নির্বাচিত না হন, তাহলে জনগণের জন্য আপনার যে ছুটে চলা, কাজ করা, এটি কি তখন বন্ধ হয়ে যাবে? না, কেন বন্ধ হবে? আমি তো আমার পার্সোনালিটি হলো যে আমি তো নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকে তো এখানে আমি আসি নেই। আচ্ছা, আমি তো জনগণের জন্য কাজ করতে, আমি তো বললামই তো, আমার ছাত্র জীবন থেকেই আমার একটা দিন আমার মনে হয় না যে আমি সুস্থ অবস্থায় একটা দিন আমি মানুষের কোনো উপকার না করে আমি ঘুমাইছি, এবং আমি তো সেটাই আমার বরত থাকবে। নির্বাচিত হলে কাজ করার স্পেসটা একটু বেশি থাকবে, বাড়বে, আর নির্বাচিত না থাকলে স্পেসটা হয়তো একটু কম থাকবে, সামর্থ্য নিয়ে তখন কাজ করব। আমি কি এর আগে কাজ করি নাই? আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমি করছি। আমি 2টা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি, আমি তো কারো কাছ থেকে টাকা নিয়ে করি নাই। আমার যতটুকু আছে, প্রতিষ্ঠান ছোট হোক, আমার যতটুকু আছে সেটা দিয়ে করছি। আবার যখন আমার এই থাকবে বেশি, স্পেস বেশি থাকবে, বড় থাকবে, সেজন্য আমি এই যে বললাম যে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, এটা আমার ব্রত, এটা আমার ইচ্ছা। কিন্তু এখন এটাকে করতে হলে
সেটা তো আমার নিজের অর্থ দিয়ে আমি এখন পারছি না, হুম হুম ঠিক আছে? যদি সেটা সম্ভব হয় করব, আর যদি দেখা যায় না আমাকে জনগণ নির্বাচিত করলো না, এরপরেও আমি এটা প্রতিষ্ঠা করার জন্য আমি প্রশাসনিকভাবে এলাকার সুশীল সমাজের সাথে, বিজ্ঞ নাগরিকদের সাথে, শিক্ষাবিদদের সাথে এবং হিতৈষী ব্যক্তিদের সাথে চেষ্টা করব অবশ্যই যাতে আমার এলাকায় এই একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ যাতে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়। আপনার নির্বাচনী আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার কি আছে? আছে। কতজন? আমার নির্বাচনী এলাকায় তৃতীয় লিঙ্গের একটা পল্লী আছে, যেটা আমার ইউনিয়নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং তাদের সাথে আমার মোটামুটি সবসময় ওঠা বসা দেখাশোনা তাদের সাথে হয়। এবং তারা আমার এলাকায়, যদিও তৃতীয় লিঙ্গের এদের ব্যাপারে আমি তাদেরকে তৃতীয় লিঙ্গ আসলে বলতেও চাই না, ঠিক আছে? তারা মানুষ হিসেবে, আর এটা আসলে ইসলাম তৃতীয় লিঙ্গ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আপনি তাদেরকে দেখি। এবং তারাও দেখেন আমার এলাকায় তারা থাকে এবং এলাকায় তারা বিভিন্ন ধরনের সহযোগিতা কিন্তু তারা মানুষকে করে। আচ্ছা আচ্ছা। এবং একটা পল্লী আমার নির্বাচনী এলাকায়, আমার ইউনিয়নেও একটা আছে, পাশের আর একটা ইউনিয়নেও তাদের একটা সংঘবদ্ধ একটা পল্লী তাদের আছে, যারা এখানে থাকে আমাদের তারা সবসময় আমাদের সাথে বাজার ঘাট সব কিছু তারা আমাদের সাথেই করে। তারা মসজিদে বেতন দেয়, আচ্ছা, তারা হুজুর নিয়ে তাদের বাসায় মিলাদ পড়ায়। এবার হিন্দু যারা আছে তারা সেখানে পূজা পালন করে। সবাই সমাজের সাথে মিলেমিশেই তারা কাজ করে। সেখানে ধর্মীয় কোনো সংঘাত বা দাঙ্গা এ ধরনের কোনো মানে সাম্প্রদায়িক কোনো আমার 50 বছর বয়সে, আমার 50 বছর বয়সে আমার ইউনিয়ন যেটা আর কি, এই ইউনিয়নে 3টা ধর্মের লোক বসবাস করে। এখানে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান। আজও পর্যন্ত আমি আমার এলাকায় এবং আমার এখানে এই ধর্মীয় কোনো সংঘাত আমি আজও পর্যন্ত দেখি নাই। এখানে মুসলমানরা হিন্দুদের পূজার সময় তাদের পূজা যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য তারা তাদের সহযোগিতা করে। আবার এই হিন্দুরা যে এই ওয়াজ মাহফিলগুলো হয় তারা সেখানে অংশগ্রহণ করে আসে। এবং ঈদের সময়ও তারা নামাজ পড়ে না, কিন্তু ঈদের সময় এসে তারা সেমাই চিনি খেয়ে যায়। আর খুব চমৎকার একটা ছিল, আমার যে খ্রিস্টান এলাকা আছে, এই খ্রিস্টান এলাকায় উনি মারা গেছে একজন মেম্বার ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি কোরবানির সময় আমাদের কাছে বলতেন যে আমাকে একটু গরুর গোশত দিবেন, এই কোরবানির গোশতটা খুব স্বাদ লাগে বেশি। তো আমরা আবার দিতাম। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, এটা আমাদের এখানে ধর্মীয় কোনো উস্কানি বা ধর্মীয় কোনো এই সংঘাত এটা আমার এলাকায় নাই। অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জ 1 আসনের মানুষগুলো খুব সরল সহজ এবং ভালো। এটা আমি আমার এলাকার লোকজনের ব্যাপারে এটাই হলো আমার মূল্যায়ন। সারা বাংলাদেশের ভিতরে মুন্সিগঞ্জের মানুষ 1 নম্বর। মুন্সিগঞ্জের মানুষ সব থেকে ভালো। এবং মুন্সিগঞ্জ মানুষ তারা অতিথি পরায়ণ, তারা পরমত সহিষ্ণু। দাঙ্গা হাঙ্গামা, ঠিক আছে, মারামারি কাটাকাটি, খুন খারাপি, এই চাঁদাবাজি রাহাজানি, এগুলো মুন্সিগঞ্জের লোকজন তারা পছন্দ করে না, ভালোবাসে না। হ্যাঁ নিশ্চয়ই। আমরা এমনটাই আশা করি যে মুন্সিগঞ্জের ভালো মানুষেরা নিশ্চয়ই কোনো ভালো মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। রাজীব ভাই, আপনি নির্বাচিত, যেমনটি বারবার বলছিলেন যে নির্বাচিত হলেও কাজ করবেন, নির্বাচিত না হলেও কাজ করবেন। নিঃসন্দেহে আপনি কাজের মানুষ এবং পারিবারিক ঐতিহ্য রয়েছে আপনাদের মানুষের সেবায় কাজ করার। আমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে জানতে চাই যে আপনি নির্বাচিত হলে প্রথম 100 দিনে বা প্রথম 150 দিনে আপনি আসলে কি কাজ করবেন, আমি আপনার সেই উন্নয়নের পরিকল্পনাটা একটু জানতে চাই। প্রথম শুধু 100 দিন না, প্রথম আমি 1 মাসের ভিতরে আমার অঞ্চলের সকল সুশীল সমাজ, শিক্ষাবিদ, আলেম ওলামা, রাজনীতিবিদ, সকল দলের এবং সকল মতের সকলকে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান আমি তৈরি করব। এবং আমি আপনি 100 দিন বলেছেন, এই 100 দিনের ভিতরে প্রথমত হলো
আমার এলাকা থেকে মাদক মুক্ত একটা এলাকা আমি 100 দিনের ভিতরে ইনশাল্লাহ তৈরি করব। যে আমার এই এলাকায় কোথাও থেকে মাদক ঢুকতে পারবে না, কোথাও মাদক সেবন করতে পারবে না, কোথাও মাদক বেচা কিনা করতে পারবে না। এই 100 দিনের ভিতরে প্রথম চ্যালেঞ্জ হলো আমার মাদক মুক্ত এলাকা তৈরি করা। এরপরে হলো আমার এলাকার মানুষ যে সমস্ত জায়গাগুলোতে হয়রানির শিকার হচ্ছে, মানব সেবা, মানুষের সেবা যেটা তার প্রাপ্য, সেটা হলো আমাদের সরকারি অফিস আদালত, হাসপাতাল, তারপরে আপনার কোর্ট কাছারি, এরপরে ইউনো অফিস, শিক্ষা অফিস, এরপর হলো আমাদের ইউনিয়ন পরিষদ অফিস। একটা সিম্পল জন্ম নিবন্ধন করাতে গিয়ে দীর্ঘদিন তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। যাতে এই হয়রানিগুলো দূর করা যায়, ইনশাল্লাহ 100 দিনের ভিতরে আমি আমার এলাকার এই এতটুক দৃশ্যমান আমি এটা করব ইনশাআল্লাহ। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমরা আশা করছি মে মাসের মাঝেই আমরা আপনার সেই স্বপ্নের যে শ্রীনগর এবং সিরাজদি খান আপনি তৈরি করতে চান মাদক মুক্ত, এবং সেখানে গ্যাসের লাইন থাকবে, সেখানে এছাড়াও ভোগান্তি মুক্ত এবং কোনো রকম ঝামেলাহীন প্রত্যেকটি কাজেই মানুষ যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে তাদের কাজগুলো করতে পারে, তেমন একটি সিরাজদি খান এবং শ্রীনগর আমরা দেখব, এমনটাই আশা করছি। রাজীব ভাই, আপনি প্রচণ্ড ব্যস্ত এই মুহূর্তে নির্বাচনী কার্যক্রম নিয়ে, তারপরেও আপনি আমাদের এই নোফা টক্স জনতার ইশতেহারে সময় দিয়েছেন। আমরা আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমিও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমার মুন্সিগঞ্জ 1 আসনের মানুষের কাছে, শুধু ভোটারদের কাছে নয়, আমি দোয়া চাই সকল মানুষের কাছে। আমি সেবা শুধু ভোটারদের করব না, আমি সেবা করব সকল মানুষের, এবং সকল মানুষের ভালোবাসা নিয়েই, তাদের সমর্থন নিয়েই আমি নির্বাচিত হতে চাই এবং তাদের সাথেই আমি থাকতে চাই। এবং এই এলাকার মানুষ তারা যেরকম সরল সহজ এবং ভালো, ঠিক তেমনি তারা সেরকম একজন ভালো মানুষকেই আগামী দিনে মুন্সিগঞ্জ 1 আসনে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রদর্শক, আমরাও এমনটাই প্রত্যাশা করি, শুধু মুন্সিগঞ্জ 1 নয়, সারা বাংলাদেশের মানুষই ভালো, সৎ এবং দক্ষ একজন নেতৃত্বকে তাদের নেতা হিসেবে বেছে নিক এবং এর মধ্য দিয়ে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠুক। এতক্ষণ আমাদের এই পুরো অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি। একই সাথে আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট এবং শেয়ার আশা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।